উস্কানি তো শুরু করেছেন ওবায়দুল কাদের, উস্কানি দিয়েছেন ওবায়দুল কাদের, রক্তাক্ত করেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন নাই যে এদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট? যখন ছাত্রলীগ ফেল করলো তখন আনা হলো পুলিশ, পুলিশ ফেল করলো আপনার সীমান্ত থেকে ডেকে আনা হলো বিজিবি, বিজিবি ফেল করলো আনা হলো সেনাবাহিনী, সারা ঢাকা শহরকে পিলখানা বানিয়ে দেওয়া হলো। এগুলো আমরা দেখি নাই? প্রবাসীরা এখন টাকা পাঠাবে কারণ পুলিশের বেতন দিতে হবে, প্রবাসীরা এখন টাকা পাঠাবে সেনাবাহিনীর বেতন দিতে হবে। এই প্রবাসীরা কলুর বলদের মতো থাকবে। যে কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই আবু সাইদ সহ শহীদ পরিবারের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে সমবেদনা। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন যাদেরকে এই এই মুহূর্তে হত্যা করা হয়েছে তারা যেন তাদের জন্য জান্নাত নসিব হয়। সাগর ভাই, এখানে অনেক বক্তব্য শুনেছি, আমরা পিছনে চলে যাই। বাংলাদেশে যখন যে ঘটনাটা ঘটে সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আমরা চলে যাই অনেক পিছনে, আমরা এটা রাজনৈতিক কালার দেই। এখানে যারা বিজ্ঞ বক্তা যারা আছেন, আপনার আপনার অডিয়েন্স যারা আছেন, সবাইকে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা এই মুহূর্তে বাংলাদেশ কি অবস্থায় আছে, এই মুহূর্তে প্রবাসীরা কি অবস্থায় আছে, এই মুহূর্তে বাংলাদেশে কি হতে পারে, এইসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমেরিকায় বসে বাংলাদেশের সাধারণ মানুষের পালসের খবর যারা জানে না, আমেরিকায় বসে টক শুতে এসে যারা জনগণের কথা বলতে পারে না, যারা প্রবাসীদের কথা বলতে পারে না, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমি তো একটা কথা দিয়ে শুরু করতে চাই। 1990 সালে নূর হোসেনের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এরশাদের বিদায় হয়েছিল। নূর হোসেনকে হত্যা করা হয়েছিল পিছন দিকে, আমরা দেখেছিলাম পত্র পত্রিকায়। আর তখন এই মুহূর্তে 18 কোটি বাঙালির 36 লক্ষ চুপ। আমরা দেখেছি নির্মমতা কারে কয়। আমরা যারা 52 সালের ভাষা আন্দোলন দেখে নাই, যারা রক্ত দিয়ে আমাদেরকে মায়ের ভাষা দিয়েছিল, আমরা 1971 সালে যারা যুদ্ধ দেখি নাই, হানাদার পাক বাহিনীর নির্যাতন যারা আমরা দেখি নাই, যে শহীদরা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছিল, আমরা 24 সালে এসে দেখেছি 1971 কেমন ছিল। 1971 কেমন ছিল সেটা আমরা 24 সালে এসে দেখেছি। নূর হোসেনকে গুলি যেভাবে করা হয়েছিল সেটা আমরা অনেকে দেখি নাই, কিন্তু আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা প্রবাসীরা দেখেছি, নির্ঘুম রাত কাটিয়েছি। এটা স্বাধীনতা যুদ্ধ 1971 সালের চেয়েও আরো ভয়াবহ একটা যুদ্ধ ছিল। বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছিল সারা পৃথিবী থেকে, প্রবাসীদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল তার পরিবার থেকে। এটাকে যদি আপনারা রাজনৈতিকভাবে কালার দেন, এটাকে যদি আপনারা জামাত বিএনপির কথা বলেন, এটাকে যদি আপনারা জঙ্গিবাদীদের তখন দেন, তাহলে আমরা মনে করব মানুষের বিবেক মৃত্যু হয়ে গেছে। যে দেশে সাংবাদিকরা সত্য কথা বলে না, যেই দেশে আপনার আপনার অরাজকতা শুরু হয়, সেই দেশের গণতন্ত্র থাকতে পারে না। আমি অনেকের বক্তব্য শুনেছি, আমি এখানে আমার দলকে হাইলাইট করতে আসি নাই। কিসের দল? প্রথম দেশ, জনগণ, আগামী প্রজন্মকে যদি আমি বাঁচাতে পারি না, আমার সন্তানকে যদি আমি বাঁচাতে পারি না, লাল সবুজের পতাকা এখন আর সবুজ নাই সাগর ভাই, কোন সবুজ নাই, সারাটা রক্ত। যদি আমি আমার সন্তানকে বাঁচাতে পারি না, ওরা কোটা সংস্কার চাইলো, ওদেরকে বললেন রাজাকারের বাচ্চা, এরপরে হয়ে গেল ওরা রাজাকার, এরপরে ওদের বিরুদ্ধে লেলিয়ে দিলেন ছাত্রলীগ। উস্কানি তো শুরু করেছেন ওবায়দুল কাদের, উস্কানি দিয়েছেন ওবায়দুল কাদের, রক্তাক্ত করেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন নাই যে এদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট? যখন ছাত্রলীগ ফেল করলো তখন আনা হলো পুলিশ, পুলিশ ফেল করলো আপনার সীমান্ত থেকে ডেকে আনা হলো বিজিবি, বিজিবি ফেল করলো আনা হলো সেনাবাহিনী, সারা ঢাকা শহরকে পিলখানা বানিয়ে দেওয়া হলো। এগুলো আমরা দেখি নাই? আমরা সবকিছু দেখেছি। এখন আমাদের বক্তব্য হলো, সাগর ভাই, আমি দেশের বাইরে থেকে বলছি, আমি যে দেশে আছি সেই দেশে একটা ঘটনা ঘটছে আপনি জানেন, যে দুবাইতে আপনার 53 জনের সাজা হয়েছে, 3 জনের জীবনযাপন, এবং বাকি বাকি যারা আছে 52 জনের মতো এদের
আপনার 10 বছর 11 বছর। কিন্তু বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সময় টিভি যেভাবে এই বিষয়টাকে আপনার প্রচার করেছে, প্রবাসীদের পক্ষ থেকে আপনার এই চ্যানেলের মাধ্যমে ধিক্কার জানাই। বিভিন্ন চ্যানেল বলেছে যে দুবাইতে সরকার বিরোধী মিটিং মিছিল করার জন্য 53 জনকে পুলিশ গ্রেফতার করেছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমি আপনার মাধ্যমে বলি সাগর ভাই, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, এগুলো রাজতন্ত্রের দেশ। এখানে মিছিল মিটিং নিষিদ্ধ। এখানে মিছিল মিটিং করে না। যাদেরকে গ্রেফতার করেছে তারা এই দেশের আইন ভঙ্গ করেছে। যাদেরকে গ্রেফতার করেছে সৌদি আরবে, এই দেশের আইন ভঙ্গ করেছে। আমরা যারা এখানে রাজনীতির ভাবে বিভিন্ন সংগঠন করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা এগুলা বুঝি। এগুলো রাজার দেশ। এখানে কোনো অনুষ্ঠান করতে গেলে আপনার রাজনৈতিকভাবে কোনো অনুমতি দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশ থেকে বলা হলো দুবাই শ্রমবাজার বন্ধ। কিন্তু দুবাই শ্রমবাজার 2008 সাল থেকে বন্ধ। দুবাই শ্রমবাজার যেমন ছিল তেমন। এখানে যারা অপরাধ করেছে কিছু সংখ্যক প্রবাসী, আমরা এদেরকে ধিক্কার জানাই। আমরা যে দেশে আছি, এই দেশের আইন যারা অমান্য করেছে, আরব দেশের আইন যারা অমান্য করবে, এদেশের মান্যবর রাষ্ট্রদূত সহ সবাই, কমিউনিটি লিডার সবাই বারবার সচেতন করেছেন এই দেশে আপনারা মিছিল মিটিং করবেন না। কিন্তু প্রবাসীদের বিষয়টা আজকে দেখেন, প্রবাসীদেরকে নিয়েও কালার দেওয়া হচ্ছে। এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ থেকে যারা এই ধরনের প্রচার করেছেন। দুবাইয়ের ঘটনা হচ্ছে রাজতন্ত্র দেশ। যারা আইন অমান্য করেছে তারা আইনের আওতায় আসবে। আমি যে কথা বলতে চাচ্ছি, প্রবাসীদেরকে কেন বঞ্চিত রাখলেন? কেন প্রবাসীরা 6 দিন তার পরিবারের সাথে কথা বলতে পারে নাই? কেন প্রবাসী তার মা মারা গিয়েছেন, মার সাথে কথা বলতে পারে নাই? মিস্টার পলক, আপনি ফেসবুক কন্ট্রোল করার জন্য, আপনি আন্দোলন কন্ট্রোল করার জন্য, আপনি টিকটক কন্ট্রোল করার জন্য 1,50,00,000 প্রবাসীদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এটা কি সত্য না? এটাই তো সত্য। আপনারা টক শুতে অনেক কথা বললেন, আমেরিকা থেকে বললেন, বিভিন্ন দেশ থেকে বললেন, কই প্রবাসীদের তো কথা বললেন না। এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সাগর ভাই, এই কোটা বিরোধী দাবির সাথে আমাদের প্রবাসীদেরও 3টা দাবি ছিল। কই সরকার তো এগুলোতে পাত্তাই দেয় নাই। আমাদের দাবি ছিল প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের আমরা সেই প্রবাসীদের দাম নিয়ে কথা বলবো পরে, কিন্তু এখন আপাতত আপনার কাছে কি মনে হয়, আপনি যে সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে এবং আমাদের আলোচকরা যা বললো যে আসলে কারা ছিল এর পেছনে, কোটা আন্দোলন থেকে সরে গিয়ে সেটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে, এর পেছনে জামাত বিএনপি হাত ছিল, এবং প্রধানমন্ত্রী বলেছে সবকিছু কন্ট্রোল চলে আসছে, এখন সবাই স্কুল কলেজে পড়াশোনাতে মন দেওয়া হোক, মনোযোগী হোক, অনেক কথা ইতিমধ্যে হয়ে গেছে। সামনের আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আপনি কি মনে করেন? আপনি এই জায়গাতে বলে শেষ করবেন। আমি আমার ছোট্ট করে বলছি, আমি যেটা, যদি সবকিছু স্বাভাবিক হয়ে যায় তাহলে প্রবাসীরা এখন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারছে না। সবকিছু যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে ফেসবুকে যোগাযোগ হচ্ছে না। সবকিছু যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে সেনাবাহিনী বেরেকে ফিরে যাবে। সবকিছু যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে কারফিউ থাকবে না। তাহলে এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক কিছু। এবং আমি তো মনে করি, এখানে আমি আমার দলের পক্ষে কোনো কথা বলতে চাই না। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। পুরোটা বাংলাদেশ 2 ভাগে বিভক্ত। আপনারা যাই বলেন না কেন, বাংলাদেশ 2 ভাগে বিভক্ত। বাংলাদেশের আকাশে আকাশে বাতাসে প্রতিটি মানুষের মুখে মুখে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশ 2 ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে এন্টি আওয়ামী লীগ। এখানে জামাত নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই। আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন, বাচ্চাদের আন্দোলন। এই বাচ্চাদের আন্দোলন এখন বাচ্চাদের যে লাশের মিছিল, মানুষের যে লাশের মিছিল, মানুষ রক্ত, আর কত রক্ত দিবে? আমি তো মনে করি রক্ত কখনো বৃথা যায় না। তো আমি যেটা মনে করি সাগর ভাই, যে আগামীতে আগামীতে বিরাট একটা পরিবর্তন আসবে, অনেক একটা পরিবর্তন আসবে। কারণ পরিবর্তন শুরু হয়ে গেছে। যে আজকে আজকে আপনার গতকালকে 25,521 টাকা বাংলাদেশ ব্যাংক ঋণ দিয়েছে বিভিন্ন ব্যাংকে। 25,521 টাকা। তো সরকারের কাছে যখন টাকা থাকবে না, সরকারের কাছে টাকা থাকবে না, প্রবাসীরা কিভাবে টাকা পাঠাবে? ব্যাংক বন্ধ, অনলাইন বন্ধ। এবং প্রবাসীরা এখন টাকা পাঠাবে কারণ পুলিশের বেতন দিতে হবে। প্রবাসীরা এখন টাকা পাঠাবে, সেনাবাহিনীর বেতন দিতে হবে। এই প্রবাসীরা কলুর বলদের মতো থাকবে।
প্রবাসীরা প্রবাসীরা চেয়ে আছে। আপনার আপনার বাবা মা বাজার করে খাবে, সেজন্য প্রবাসীরা টাকা পাঠাবে না? না না, আমি আপনাকে কি বলছি, আমার বাবা মা খাবে, আপনার ব্যাংক চ্যানেল বন্ধ, আপনি 5 দিন বন্ধ রেখেছেন, 6 দিন বন্ধ রেখেছেন, প্রবাসীরা কথা বলতে পারে নাই। এটা আপনি বুঝেন নাই? ভাই এটা আপনি বন্ধ বুঝেন কেন? নাই? বন্ধ কেন? পুরা ব্রডব্যান্ড লাইন টেলিকমিউনিকেশন সিস্টেম কাটছে ধরে আগুন কারা? ধরাই করছে দেবেন? কারা? আপনারা ডাটা সিস্টেম আপনারা ইটান ডাটা কিভাবে? আপনি পুরা ডাটা সেন্টার আগুন ধরাইয়ে কিন্তু পুড়ে গেছে। আগুন ধরায় পুরাই ভস্ম করে ফেলবেন। এর আপনি আগেই আবার তো ইন্টারনেট এর চান, আগে পলক আপনি সাহেব আবার এর ফোন আগে চান। পলক সাহেব ভাইয়া কিন্তু আসলে বলেছেন, খাওয়ার ভাই বেলায় তো ভাই আপনার ভাই কোনো শুনেন, বন্ধ আমাকে বলতে দেন, কিন্তু আগুন আমাকে ধরানোর বলতে বেলায় দেন, তো আপনারা ইন্টারনেট আমাকে বন্ধ বলতে দেন, কারণ এই একজন একজন জঙ্গি করে দল তো বলেন সব ভাই, পুরাই একজন একজন করে এই বলেন, ভাই ফেরাউনের একজন দল একজন সব করে, পুরাই শেষ করে ভাই জি দিচ্ছে। ডাটা একজন একজন করে বলেন, আমাকে আপনাদের বলতে ভাইয়া চাওয়ার দেন। বেলায় তো কমতি একটু নাই দাঁড়ান ভাই। ভাই, আচ্ছা তা আচ্ছা আগুন বলেছেন, তুমি বেলায় একটা প্রশ্ন করেছেন, আসিফ সাহেব প্রশ্ন করেছেন, জি আমি জনাব আমি রিয়াজ একটা আহমেদ। কথা বলি, আপনি কি করে ইন্টারনেট ব্যবস্থা কেটাকে ইন্টারনেটে টোটাল, আমি বললাম স্যার সাবমেরিন কেবল টু সারফেস যেখানে জয়েন করে সেই জায়গাটাকে পুরাই ফেলাইছে আর 41টা এটা তো পরে জায়গায়। করেছে, এর আগে ঘোষণা এই দিয়েছে ইন্টারনেট বন্ধ, ফেরাউনের জি দল এটা এই পরে করেছে, ফেরাউনের কে দল করেছে আমাকে সেটা বলতে নিয়ে দেন প্রশ্ন ভাই, আছে। পুরাই আমাকে দিছে। বলতে দেন। জনাব পলক যখন স্বাভাবিক অবস্থা ছিল তখনই তো জনাব পলক বললেন যে সবকিছু বন্ধ করে দিতে হ্যাঁ, হবে, পলক সাহেব তো হিসেবে আগেই ঘোষণা। বলেছেন, হুম, এটা তো পলক সাহেব তো আগেই বলেছেন। দেখ, আমাকে আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। দেখেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বিশেষ করে প্রবাসীরা 1971 সালে এই দেশের প্রতি প্রবাসীদের অবদান দেশকে ছিল। আমি আমার মার মতো ভালোবাসি ভাই। জি 111 না, শেষ করি জনাব আপনি রিয়াজ, আমি শেষ সবাই করি আর 2 ভালোবাসি, মিনিটে। হুম, হ্যাঁ, আমরা সবাই ভালোবাসি, আমরা অবশ্যই দেশে শান্তি চাই। আমি শুধু অবশ্যই। মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু বলবো যে আপনি মেট্রো রেল দেখতে গিয়েছেন, দেশের এই ধ্বংসস্তূপ আমরাও চাই নাই, কিন্তু যারা মারা গিয়েছে তাদের বাড়িতে যদি মাননীয় প্রধানমন্ত্রী যাইতে পারতেন, যে মায়ের বুক খালি হয়েছে, অনেক অলরেডি ভালো গেছে, লাগলো কথাটা অলরেডি শুনে গেছে, ভাই, অলরেডি আপনার গেছে ভাই, কথাটা শুনে অনেক ভালো অলরেডি লাগলো। না, অলরেডি রংপুরে আমার কথাটা অনেক ভালো পীরগঞ্জে লাগলো আপনার সমস্ত কথা, এটা ব্যবস্থা করা একটা হয়েছে সাইডকে খুব এবং যুক্তিসঙ্গত একটা কথা তাদের আমার বলছেন। কথা পুনর্বাসন শেষ করা করতে, হবে। আমার কথা শেষ করতে দেন, ভাই আমার কথা শেষ অলরেডি করতে দেন, গেছে। আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন প্লিজ। দুইটা 1990 সালে পল্লীবন্ধু এরশাদ ক্ষমতা দিয়েছিলেন শাহাবুদ্দিনের কাছে, যে বলছিলেন যে আর রক্ত দেখতে চাই না। আমিও বলতে চাই যে আওয়ামী লীগ 15 বছরে তো উন্নয়ন করেছে, এত জনপ্রিয়তা দল, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মা, এই মায়ের সামনে এত সন্তানদের হত্যা করা হয়েছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই সন্তানদেরকে ভালোবাসেন, দ্বিধা দ্বন্দ্ব না করে ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনাকে জনগণ যদি আবার চায়, দেশ সুন্দর হবে, দেশ সাবলীল হবে, দেশ তার আগের জায়গায় ফিরে আসবে যদি মানুষ ভোটের অধিকার ফিরে পায়, যদি মানুষ গণতন্ত্র ফিরে পায়, যদি মানুষ নিজের ক্ষমতা নিয়ে চলতে পারে। আমরা ফিরে যেতে চাই সেই সোনার বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এরশাদ বলে থাকেন যে আমার মুক্তির জন্য একটা রিস্কাও ভাঙতে আমি চাই না, তাহলে গণতন্ত্র পাওয়া কত শক্ত, মুক্তির পথে কত বাধা, কত রক্ত। আজ এই রক্ত কার রক্ত? এই রক্ত কার? জি আমার সন্তানদের রক্ত। আরো রক্ত রঞ্জিত হবে বাংলাদেশ। তাই আরো রক্ত না দেখার জন্য আমি মনে করি আমাদের রাজনৈতিক একটা স্থিতিশীলতা দরকার। এখন আর কুটা আন্দোলন রয়ে নাই, এখন কুটা আন্দোলনের ফয়সালা হয়েছে আদালতে। এখন এত লাশ যেভাবে হত্যা করা হয়েছে, এত মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, আমাদের টাকায় যাদের চাকরি হয়, আমাদের টাকায় যাদের বেতন হয়, আমার টাকায় যে গুলি কিনা হয়, আমার টাকায় যে বন্দুক কিনা হয়, আমার টাকায় যে অস্ত্র কিনা হয়, সেই গুলি আমার সন্তানের বুকে লাগে। কিসের রাজনীতি, কিসের দলবাজি, কিসের দলবাজি? যেখানে আমার ঘর জিম্মি, করোনাকালীন সময়ের যে অবস্থা, লকডাউন, ঘর জি থেকে বের হতে পারে না, বাংলাদেশে হাহাকার শুরু হয়ে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। যদি বাংলাদেশকে ভালোবাসেন, যদি দেশের মানুষকে ভালোবাসেন, যদি আন্তর্জাতিকভাবে দেশের মান সম্মান রক্ষা করতে হয়, তাহলে এক্ষুনি দরকার জনাব। একটা সমঝোতা। আর হুম, সেই সমঝোতা হচ্ছে রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক স্থিতিশীলতা। কারণ আন্দোলন আর বাচ্চাদের হাতে নেই, আন্দোলন জঙ্গিদের কাছে নয়, আন্দোলন বিএনপির কাছে নয়, আন্দোলন জামাতের কাছে নয়, আন্দোলন এখন জনতার কাছে। চিন্তা করেন মানুষ কি চায়, জি একটাবার দেখেন মানুষ কি চায়। তাই
জনতার সারিতে আসুন। আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, বিএনপি করেন, যে দলই করেন না, যদি বাংলাদেশ না থাকে, বাংলাদেশের অস্তিত্ব যদি না থাকে, যদি জি। অর্থনৈতিক ভাবে আমরা ভাই আপনার সাথে একমত, আপনার সাথে একমত। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, না আপনাকে ধন্যবাদ।